খালেদা জিয়ার মৃত্যুতে শূন্যতা তৈরি হলেও সংকট কাটিয়ে উঠবে বিএনপি, আশা বিশ্লেষকদের। ইসলামী দল এনসিপিকে জোটে নেয় ভোটে চমক দেখাতে পারে জামায়াত। জিয়া উদ্যানে খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে ভিড়। গুলশানের শোক বয়ে স্বাক্ষর কর্মসূচি। তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার প্রত্যয়। গণতন্ত্রের লড়াই সংগ্রাম করতে করতে একজন সাধারণ গৃহিণী কিভাবে সারা বিশ্বে গণতন্ত্রের রক্ষক হতে পারে, গণতন্ত্রের জন্য দৃষ্টান্ত হতে পারে, গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে নিজের জীবন, সন্তান, পরিবার সবকিছুই তিনি ত্যাগ করেছেন। দেশের প্রতি ভালোবাসা, মাটির প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা, এটাই সমস্ত মানুষকে আলোড়িত করেছে। এবং তার এই দেশের এই ক্রান্তি লগ্নে যখন তার অভিভাবকত্ব সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, সেই সময় তার চলে যাওয়ায় মানুষ সেই কারণেই সবচেয়ে মর্মাহত হয়েছে। বছরের প্রথম দিনে প্রাথমিকের শতভাগ পাঠ্য বই পেল শিক্ষার্থীরা। সব জায়গায় যায়নি মাধ্যমিকের বই, মান আগের চেয়ে ভালো দাবি উপদেষ্টার। সকল শিক্ষার্থীর হাতে শ্রেণীকক্ষে আমরা জানুয়ারির 1 তারিখেই প্রথম বসে আমরা বই বিতরণ করেছি। শারীরিক শিক্ষা, বাংলা সাহিত্যকণিকা, ব্যাকরণ এবং হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ এগুলো পেয়েছি। 60% পেয়েছি। আমাদের এখনো বাকি রয়েছে ইংলিশের যে বইগুলো, গ্রামার এবং লিটারেচার। সর্বোচ্চ 2 লাখ টাকা দেওয়ার ঘোষণা দিলেও টাকা তুলতে পারছে না অনেক গ্রাহক। অভিযোগ সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের। আমাকে 1 লক্ষ টাকাই দিয়েছে, বাকি কার্যদিবসে আমাকে বলছে যে আপনি পরবর্তী কার্যদিবসে আসেন, আসলে বাকি টাকাটা আপনি পাবেন। এবং কনকনে শীত উপেক্ষা করে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে নতুন বছর উদযাপন। দেশে দেশে বর্ণিল আতশবাজি আর চোখ ধাঁধানো আয়োজন। ছিলেন শিরোনাম। স্বাগত জানাচ্ছি এখন দুপুরে পুরো সংবাদ জুড়ে। সঙ্গে রয়েছে আমি তানজিলা খান মিম এবং আমি আরিফুল ইসলাম সাহাব। খালেদা জিয়ার মৃত্যুর পর কেমন হবে বিএনপির রাজনীতি, তা নিয়ে চলছে নানা আলোচনা। খালেদা জিয়ার নেতৃত্ব টানা 4 দশক বিএনপিকে একাধিকবার দেশ পরিচালনার সুযোগ দিয়েছে। ইতিমধ্যেই দলের হাল ধরেছেন তারেক রহমান। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, খালেদা জিয়ার মৃত্যুতে শূন্যতা তৈরি হলেও সংকট কাটিয়ে ওঠার সক্ষমতা রয়েছে বিএনপির। তবে দলীয় প্রধান হিসেবে নির্বাচনে জয়লাভ সহ বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে তারেক রহমানের সামনে। বিস্তারিত জানাবেন ইমদাদুল আজাদ। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দল মত রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের স্রোত জানান দিচ্ছে, কর্মই অবিস্মরণীয় করে তোলে মানুষকে। দল হিসেবে বিএনপির যে সংকট আছে তা হয়তো কিছুটা কাটিয়ে ওঠা যাবে বেগম জিয়ার শেষ বিদায়ের এই মহা জনসমুদ্রের প্রভাবে। কিন্তু স্থায়ীভাবে বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ তৈরিতে জিয়াউর রহমান এবং বেগম জিয়ার পরম্পরা কতটা ধরে রাখতে পারবে দলটি, সেই প্রশ্ন এখন অনেকটাই প্রাসঙ্গিক। একদিকে খালেদা জিয়ার রাজস্বিক বিদায়, আরেকদিকে ভবিষ্যতে বিএনপির রাজনীতির নেতৃত্ব কেমন হবে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। খালেদা জিয়ার জনপ্রিয়তার ও গ্রহণযোগ্যতার উপর ভর করে তারেক রহমান চলমান নির্বাচনী বৈতরণী পার হতে পারবেন কিনা তা নিয়ে নানান মত রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের। তার মৃত্যুর মধ্য দিয়ে যে শূন্যতা সৃষ্টি হলো, সেই শূন্যতা খুব সহজে পূরণ হবে না এবং আমি খুব নিকট ভবিষ্যতে এই শূন্যতা পূরণ হবে বলে আমার মনে পড়ছে না। তারেক জিয়া উনি তো দূরে ছিলেন, উনি দলকে কত দূর সংঘবদ্ধ করতে পারবেন, কত দূর দলের শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবেন, এটা তো এখন আমরা জানি না। কিন্তু খালেদা জিয়ারটা তো আমরা জানতাম যে সে একটা কথা বললে পরে সেটা দল মেনে নিত।
তারা মনে করেন খালেদা জিয়ার অনুপস্থিতিতে নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন তারেক রহমান। সেই চ্যালেঞ্জ উত্তরণে তিনি কতটা বিচক্ষণতার পরিচয় দেবেন এর উপর নির্ভর করছে বিএনপি ও তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ। প্রকৃতিতে শূন্যতা থাকে না, নেচার অ্যাভোর্স ভ্যাকুয়াম। তো সেইভাবে বিএনপিও যে একেবারে এই মুহূর্তে নেতৃত্ব শূন্য হয়ে পড়লো তা কিন্তু নয়। তার সন্তান রয়েছে এবং তার প্রতিও মানুষের ভালোবাসা রয়েছে এবং সেই ভালোবাসার অভিব্যক্তিও আমরা তার নির্বাসন থেকে দেশে ফেরার পর আমরা লক্ষ্য করেছি। বিপুল জনপ্রিয়তা তিনি পেয়েছেন এবং তিনি তার এই জনপ্রিয়তাকে যদি দেশের স্বার্থে, জাতির স্বার্থে, জনগণের স্বার্থে কাজে লাগান তাহলে বিএনপি পথ হারাবে না এবং সঠিক পথে চলবে। তবে রাজনীতিতে বিএনপির গুরুত্ব কমবে না বলে মনে করেন তারা। যদিও বেগম জিয়ার অনুপস্থিতিতে বিএনপিতে বিশৃঙ্খলা দেখা দিতে পারে এমন আশঙ্কাও রয়েছে। বিএনপির মধ্যে তো, দলের মধ্যে তো কিছুটা বিশৃঙ্খলতা আছে। তো তারেক জিয়া আসলে পরে এখন সেই দলগত সিদ্ধান্ত, সমিতিগত সিদ্ধান্ত ওইটা ওনার ফিরিয়ে আনতে পারবেন কিনা সেটা আমাদের এখনো ওয়েট এন্ড সি, দেখতে হবে। খালেদা জিয়া তো আপনার একটা ক্যারিসমেটিক লিডার ছিলেন। উনি যদি সুস্থ থাকতেন এবং ভোটের মাঠে যেতেন তাহলে তো বিএনপির কিছু চিন্তা করতে হতো না। উনি না থাকার জন্য আপনার ভোটের মাঠে এটার প্রভাব পড়বে। গত বেশ কয়েক বছর ধরে খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দল পরিচালনা করছেন তারেক রহমানই। যদিও এই পুরো সময়টাতেই বেগম জিয়াই ছিলেন ঐক্য ও শৃঙ্খলার প্রতীক। এখন তার অবর্তমানে সেই শৃঙ্খলা ও ঐক্য কতটা বজায় থাকবে তা হয়তো সময় নির্ধারণ করবে। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা। বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন দুই জোটের মধ্যেই হতে যাচ্ছে নির্বাচনের মূল লড়াই। ইসলামী দলগুলো ও এনসিপিকে নির্বাচনের সমঝোতায় নিয়ে আসাকে জামায়াতের জোট রাজনীতির চমক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। অপরদিকে পুরনো ও জোট মিত্রদের বেশিরভাগ ধানের শীষে প্রতীকে নির্বাচন করায় দলটি সুবিধাজনক অবস্থানে থাকবে বলেও মনে করেন তারা। বিস্তারিত জানাবেন আজহার লিমন। যুগপৎ আন্দোলন দিয়ে শুরু, কাছাকাছি দেখা গেছে সংস্কারের আলোচনায়। তবে অন্তরালের সব গুঞ্জন সত্যি হয়ে ধরা দিল গেল রোববার। জাতীয় জীবনে ইনশাআল্লাহ আমরা তাদের সাথে একসাথে কাজ করব এই জাতিকে গড়ার জন্য ইনশাআল্লাহ। একই সারিতে ইসলামী ও সমমন ৮ দল জানালেন জোট নয় ঠিক সমঝোতা। আসনগুলোতে বোঝাপড়া করে দাঁড়াচ্ছেন ১০ দলের নেতারা। আজকে আরো দুটি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, জনাব কর্নেল অলি আহমদ এবং এনসিপি। বিশেষজ্ঞরা একে গণঅভ্যুত্থান পরবর্তী জামায়াতের নির্বাচনী একাদশ হিসেবেই দেখছেন, যার লক্ষ্য একটি শক্তপোক্ত ভোটের লড়াই। কওমি মাদ্রাসা ভিত্তিক যে রাজনৈতিক দলগুলো, সেই দলগুলোর সাথে জামাত ইসলামের একটা ভিন্নতা ছিল রিলিজিয়াস ফিলোসফিতে, কিন্তু এই প্রথমবারের মতো ইসলামী আন্দোলন, ইসলামী ঐক্যজোট সহ এই রাজনৈতিক দলগুলো জামাত ইসলামের সাথে ঐক্যবদ্ধ হয়েছে। ২৪-এর আন্দোলনের পরে জামাত অনেকটাই মানুষের কাছে চলে আসতে পেরেছে। আগে যেমন একটা নেগেটিভ একটা তার প্রতি একটা মানুষের ইয়ে ছিল, ওইটার থেকে বরং একটু আস্থায় আসছে। আর জামাতের আমিন তো অনেকবারই উনি সরি বলেন। বিশেষ করে এনসিপি যখন ওদের সঙ্গে গেল, আমার মনে হয় যে সেটা মানুষ ভালোভাবেই নেবে। সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। তারেক রহমান দেশে ফেরার পর জোট নিয়ে জট খুলে গেছে বিএনপিরও। বিএনপির সঙ্গে নির্বাচন করছেন গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, আছেন মাহমুদুর রহমান মান্না, গণসংহতির জোনেদ সাকিও। বিশ্লেষকরা বলছেন জোটের হিসেবে আগের আদর্শগত কিছু নীতিতে পরিবর্তন স্পষ্ট, তবে বিএনপি মধ্যপন্থী হিসেবেই মাঠে নামছে। এইখানে ধানের শীষ তো পরিচিত প্রতীক, এই প্রতীকে মানুষও সবাই জানে, ভোটাররা জানে, সুতরাং এইখান থেকে বিএনপি একটা বিশাল সুবিধা পাবে বা বিএনপির জোটরা। ওই দিক থেকে আবার জামাত একটুখানি পিছিয়ে থাকবে, কারণ ওখানে অনেক ভাগাভাগি, এতগুলা আবার সবাই যে ওইভাবে পরিচিত তাও না। সেক্ষেত্রে আমার মনে হয় যে বিএনপি সুবিধাটা অনেক বেশি। বিএনপি এখন একটা সেন্ট্রিস্ট পার্টি বা কিছুটা ডানপন্থী, কিন্তু এখন তারা সেন্ট্রিস্ট এবং কিছুটা লেফট
এদিকে তাদের প্রবণতা মনে হচ্ছে। তো সুইং ভোটারের ক্ষেত্রে তারা কিছু ভোট আওয়ামী লীগের পাবে, কারণ আওয়ামী লীগের যারা ভোটার আছে তারা তো ডেফিনেটলি ভোটে নির্বাচনে অংশগ্রহণ করবে। বিশ্লেষকদের মত, জোটের সফলতা কিংবা ভোটে গতিপথ নির্ধারণ করবে রাষ্ট্র সংস্কার ও জনসংখ্যার অর্ধেক নারীদের ভাবনা। 50% নারীকে তো কেউ মানে না দেখে থাকতে পারবে না, তাদেরকে আনতেই হবে, হিসাবের মধ্যে আনতে হবে। যদি আনতে হয় তাহলে হচ্ছে অনেক ভালো ভালো মিন করে ভালো ভালো প্রতিশ্রুতি দিতে হবে, যাতে করে মেয়েরা আকৃষ্ট হয়। সংস্কারের বিষয়টা যদি এনসিপি এবং জামাত ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দল জনগণের সামনে তুলে ধরতে পারে, বিশেষ করে শিক্ষিত তরুণ যারা ভোটার, তাহলে এই ইস্যুটার আমার কাছে মনে হয় তাদের পক্ষে এটা ইতিবাচক হিসাবে কাজ করবে। সব মিলিয়ে এই দুই জোটই আগামী নির্বাচনের মূল খেলোয়াড় বলছেন তারা। এখনো মনে হয় যে ইলেকশনে আদর্শ থেকে ইলেকশন জেতা বা জয়লাভ করবে কিভাবে, এটাই মুখ্য থাকে আমার কাছে মনে হয়। আজহার লিমন, এখন, ঢাকা। রাজধানীর জিয়া উদ্যানে বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে ভিড় করছেন বিএনপি নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। দলটির গুলশান কার্যালয়ে শোক বয়ে স্বাক্ষর কর্মসূচি চলছে। দলের শীর্ষ নেতারা বলছেন, শোককে শক্তিতে পরিণত করে দেশ গঠনে কাজ করবে বিএনপি। তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার প্রত্যয় তাদের। বিস্তারিত প্রতিবেদনে। আজ কোনো মিছিল নেই কোনো স্লোগান, শুধু দু হাত তুলে দোয়ার দরখাস্ত। কবরের পানে নিষ্পলক তাকিয়ে থাকা, ছলছল চোখে ভাসছে পুরনো দিনের স্মৃতিকথা। রাজপথে, মিছিলে, মিটিংয়ে প্রিয় নেত্রীর ভাষণ হয়তো কানে বাজছে কারো কারো। ঠিক বেলা 12টায় জিয়া উদ্যান সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হলে ঢল নামে নেতাকর্মীদের। উত্তরের জেলা দিনাজপুর থেকে আসা মনিরুজ্জামান চৌধুরী জানাজায় থাকতে পারেননি, তবে কবর জিয়ারত করতে ছুটে এসেছেন। দোয়া আর শ্রদ্ধায় স্মরণ করলেন খালেদা জিয়ার কথা। রাষ্ট্রের এমন পর্যায়ে এসে তিনি চলে গেলেন যখন রাষ্ট্রের প্রতিটা মানুষ তার কথা বলেছে। দুঃখ প্রকাশ করার কোনো জায়গা নাই। একটা মা যেমন সন্তানের কাছে একজন নম্রভাষী থাকে, উনি দেশবাসীর কাছে তেমনই ছিলেন। তার মতো অনেকেই ঢাকার বাইরে থেকে সংগ্রামী নেত্রীর কবরে শ্রদ্ধা জানাতে আসেন। বলেন, আপোষহীনতার যে উদাহরণ রেখে গেছেন বেগম জিয়া, তা ধারণ করে দলকে এগিয়ে নেবেন তারেক রহমান। প্রকৃতপক্ষে দেশমাতৃকার জন্য অকুতভয় সৈনিক ছিলেন, আপোষহীন নেত্রী হিসেবে ছিলেন, এবং তার প্রতি শ্রদ্ধা দিনকে দিন বাড়িয়ে যাচ্ছে। সকালে সমাধিস্থল পরিদর্শন করে দলের নেতারা বলেন, জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে খালেদা জিয়া দেশ পরিচালনা করেছিলেন। আগামীতেও সে ধারা বজায় থাকবে বিএনপিতে। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করা, দুর্নীতি নিরসন করা, এই দুটো কিন্তু উনি অলরেডি জাতির সামনে নিজেকে প্লেজ করেছেন। তো আপনি নিশ্চয়ই বুঝতে পারেন উনার কথাবার্তা, উনার কনফিডেন্সটাকে, লেভেলটাকে আপনি নিশ্চয়ই বুঝতে পারেন, এবং ইনশাল্লাহ দোয়া করবেন আল্লাহ যদি রহমত করে, ইনশাল্লাহ তারা আমরা সেটা উনি সেটা অ্যাচিভ করবেন। এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে খোলা শোক বইয়ে স্বাক্ষর করতে আসেন বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বেসরকারি খাতে খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরেন তারা। তার সাথে বহু বিষয়ে আলোচনা করেছি। কখনো ওই যে প্রধানমন্ত্রী হিসেবে তার নিজের দূরত্ব মানে বেসরকারি খাত থেকে রাখেন নাই, উনি সবার সামনে সব দিকে এগিয়ে নেওয়ার জন্য, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানে উনি সর্বাত্মক প্রচেষ্টা করেছেন। পরে বিএনপি নেতারা বলেন, ঐক্যবদ্ধ থেকে এগিয়ে যাবে দল, শোককে শক্তিতে পরিণত করে আসন্ন নির্বাচনের জন্য কাজ শুরু করবে বিএনপি। পৃথিবীর সর্ববৃহৎ জানাজা এটা প্রতিষ্ঠিত হয়েছে। কত মানুষ জানাজায় শরীক হয়েছেন তার কোনো সীমারেখা নাই, পরিসংখ্যান নাই। গণতন্ত্রের লড়াই সংগ্রাম করতে করতে একজন সাধারণ গৃহিণী কিভাবে সারা বিশ্বে গণতন্ত্রের রক্ষক হতে পারে, গণতন্ত্রের জন্য দৃষ্টান্ত হতে পারে, গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে নিজের জীবন, সন্তান, পরিবার সবকিছুই তিনি ত্যাগ করেছেন। বাংলাদেশের জাতীয়তাবাদের যে দর্শন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়ে গেছেন, সেটা দেশত্ব এবং খালেদা জিয়া সেই পতাকা তুলে ধরেছিলেন ওপরে, এবং স্বাধীনতার সার্বভৌমত্বের যে পতাকা সেটাও তিনি তুলে ধরেছিলেন। একইভাবে তারেক রহমান সাহেবও সেই পতাকা তুলেই জনগণকে সঙ্গে নিয়ে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য তিনি কাজ করবেন, রক্ষা করার জন্য কাজ করবেন, এবং তাকে সুসংগত করবেন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন। এটাই মানুষের প্রত্যাশা। খালেদা জিয়াকে স্মরণ করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও শোক বইতে স্বাক্ষর করেন।
হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। বছরের প্রথম দিনেই প্রাথমিকে নতুন শ্রেণীতে বই পেয়েছে শিক্ষার্থীরা। পাঠ্য বইয়ের পাতায় পাতায় স্বপ্ন বুনে নতুন যাত্রা শুরু করেছে তারা। আজ সারা দেশের স্কুলে স্কুলে বিতরণ করা হয়েছে নতুন শিক্ষাবর্ষের পাঠ্য বই। তবে প্রাথমিকের বই শতভাগ পৌঁছলেও মাধ্যমিক স্তরে এখনও ঘাটতি রয়ে গেছে। ফরহাদ বিনুরের প্রতিবেদন। বছরের শুরুর দিনে নতুন শ্রেণীতে পা রাখা শিক্ষার্থীদের হাতে নতুন বই। বইয়ের পাতায় পাতায় ছড়িয়ে পড়া কাগজের ঘ্রাণে যেন আনন্দে ভরে ওঠে শিশু মন। কেউ বই উঁচিয়ে ধরছে, কেউ আবার উল্টে পাল্টে দেখছে রঙিন পাতা। বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই নতুন বইয়ের অপেক্ষায় ছিল শিক্ষার্থীরা। এবার অবসান ঘটল সেই অপেক্ষার। নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তবে এবার বই বিতরণে কোনো উৎসব আয়োজনের অনুমতি দেয়নি সরকার। তাই নিজ নিজ বিদ্যালয় থেকেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। বছরের প্রথম দিন বই পেয়েছি, আমার খুব ভালো লাগছে। নতুন বই পড়তে অনেক মজা লাগে। আনন্দ উল্লাসে আমাদের মন ছেয়ে গেছে। আমার আপুমনিরা বলেছিল যে পরীক্ষা শেষ হলে আমি নতুন বই পাবো, সেটা নিয়ে আমি অনেক আগ্রহীত ছিলাম। প্রাথমিক স্তরের শতভাগ বই আগে ভাগে মাঠ পর্যায়ে পৌঁছালেও মাধ্যমিক স্তরে কিছুটা ঘাটতি রয়ে গেছে। এনসিটিভির তথ্য অনুযায়ী 1 জানুয়ারি পর্যন্ত মাধ্যমিকের বই মাঠ পর্যায়ে পৌঁছেছে মাত্র 72%। ফলে অনেক শিক্ষার্থী পেয়েছে আংশিক বই। আমাদের অনেকগুলো বই এখন পর্যন্ত আমরা পাইনি, আমরা বলতে গেলে 60% পেয়েছি। বাকি আছে হচ্ছে গিয়ে ধর্ম বইটা বাকি আছে, তারপর হচ্ছে গিয়ে আরও নানা ধরনের বইগুলো বাকি আছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নালন্দা ছায়ানট সংস্কৃতি ভবনে বই বিতরণ কার্যক্রম পরিদর্শন যান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। এ সময় তিনি বলেন, প্রাথমিক স্তরের শতভাগ মানসম্মত বই বিতরণ করতে পারা সরকারের বড় সফলতা। আপনারা লক্ষ্য করে দেখবেন এগুলোর মান নিশ্চিতভাবেই ভালো, খালি চোখেই ধরা পড়বে সেটা। ফলে এটা একটা, আমি মনে করি বর্তমান সরকারের একটা গুরুত্বপূর্ণ অর্জন। বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের ইসলাম ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের বই বিতরণ উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা। তিনি বলেন, ইমাম, আলেম ও বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ দেবে সরকার। বিশ্ববিদ্যালয় পর্যায়ে কোরআন তালিমের ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি। ইমাম, আলেম, বিশ্ববিদ্যালয়ের ইসলামিয়াতের উপর যাদের ডিগ্রি আছে, 4 ফার্স্ট ক্লাস, যার একাডেমিক এক্সিলেন্ট যাদের আছে, আমরা কোটি কোটি টাকা স্কলারশিপ দেব। চলতি বছর প্রাথমিক ও মাধ্যমিক স্তরের 4,36,75,000 শিক্ষার্থীর জন্য 30,02,55,000 বিনামূল্যের পাঠ্য বই বিতরণের লক্ষ্য সরকারের। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। রাজধানীর মতোই সারা দেশে প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে পাঠ্য বই বিতরণ করা হয়েছে। রাষ্ট্রীয় শোক থাকায় এবার কোনো উৎসব করা হয়নি। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত প্রতিবেদনে। রাষ্ট্রীয় শোকের মধ্যে উৎসব ছাড়াই সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বই বিতরণ শুরু হয়। বছরের প্রথম দিনে নতুন শ্রেণীর নতুন বই পায় প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা। নতুন বই হাতে পেয়ে বইছে খুশির জোয়ার। সকালে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুলে শুরু হয় বই বিতরণ কার্যক্রম। জেলার সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে হাতে তুলে দেওয়া হয় নতুন বই। বছরের শুরুতে নতুন উদ্যমে শিক্ষা কার্যক্রম শুরু হওয়ায় খুশি শিক্ষক, শিক্ষার্থী সহ অভিভাবকরা। আজকে বছরের প্রথম দিন আমরা সবাই নতুন বই পেয়েছি, আমাদের অনুভূতি খুব ভালো। নতুন নতুন বইয়ের ঘ্রাণ আসলে অনেক ভালো লাগে। ঘ্রাণটা সকাল থেকে বরিশাল নগরীর বিভিন্ন বিদ্যালয়ে ভিড় করে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে তাদের হাতে বই তুলে দেন বিদ্যালয়ের শিক্ষকরা। ময়মনসিংহে ক্লাসে ক্লাসে গিয়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় নতুন শ্রেণীর নতুন বই। শোক দিবসের কারণে কোনো আনুষ্ঠানিকতা না থাকলেও বিদ্যালয়গুলোতে ছড়িয়ে পড়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস। তবে মাধ্যমিকের সব বই এখনও হাতে পায়নি স্কুল কর্তৃপক্ষ। রাঙামাটিতে বছরের প্রথম দিন মাতৃভাষার বই পেয়েছে শিক্ষার্থীরা। জেলার 10 উপজেলার 707টি প্রাথমিক বিদ্যালয়ে দেয়া হয় 3,33,000 বই। এবারই প্রথম মাতৃভাষায় নতুন বই পেয়ে সন্তোষ প্রকাশ করেন শিক্ষক, শিক্ষার্থী সহ সবাই।
প্রচণ্ড শীত কুয়াশা উপেক্ষা করে কিশোরগঞ্জে শিক্ষার্থীদের হাতে ওঠে নতুন বই। নতুন পাঠ্যসূচি অনুযায়ী পড়াশোনা শুরু করা সহজ হবে বলে জানায় শিক্ষার্থীরা। আমি নতুন বই পেয়েছি, আবার অনেক আনন্দ লাগছে। অনেক পড়াশোনা করবো, আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। এদিকে ফেনীতে চাহিদার অর্ধেকের বেশি বই পায়নি মাধ্যমিক ও দাখিল স্তরের শিক্ষার্থীরা। জেলা শিক্ষা কর্মকর্তা বলছেন, সরবরাহ না হওয়ায় দেয়া যায়নি নতুন বই, তবে প্রাথমিক স্তরের সব বই পেয়েছে শিক্ষার্থীরা। এছাড়া সিলেট, চাঁদপুর, নাটোর, নেত্রকোনা, সাভার ও দিনাজপুর সহ সারা দেশে শিক্ষার্থীদের দেয়া হয় নতুন বই। নাজমুস সাকিব, সামি, এখন দুপুরে একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরলাম। দেখছেন এখন দুপুর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এখন দেশের প্রতিটি অঞ্চলে বইছে রাজনৈতিক উত্তাপ। এই উত্তাপের মাঝেও নির্বাচন নিয়ে নারী ভোটাররা ভাবছেন ভিন্নভাবে। তারা বলছেন, শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ইস্যুতে নিতে হবে কার্যকর উদ্যোগ। নারী নেত্রীরা বলছেন, নারী ভোটারদের ভোটদানে আগ্রহী করতে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা আনা জরুরি। আরো জানাচ্ছেন হারুনুর রশিদ। মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে নির্বাচনী কাঠামোয় প্রবেশ করেছেন প্রার্থীরা। যাচাই বাছাই শেষে ঘোষণা করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। এরই মধ্যে উঠান বৈঠক সহ নির্বাচনের নানা পরিকল্পনা সেরে নিচ্ছেন তারা। ভোটের মাঠে ফলাফল নির্ধারণে এবার মূল নিয়ামক হিসেবে ভূমিকা রাখবে নারী ভোটাররা, যারা সংখ্যায় মোট ভোটারের প্রায় অর্ধেক। নারীদের ভোট কেন্দ্রে উপস্থিতি এবং ভোটদান নিশ্চিত করতে পারলেই সুসংহত হবে গণতান্ত্রিক অভিযাত্রা। এজন্য প্রয়োজন নিরাপত্তা আর ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরি। ময়মনসিংহ নগরীর থানাঘাট বস্তির খুপরি ঘরে বসবাস করেন 50 ঊর্ধ্ব আয়েশা বেগম। তীব্র শীতে কষ্ট করলেও একটি শীতবস্ত্র জোটেনি তার কপালে। তাই তার কাছে ভোট মানে শীতবস্ত্রের সুষ্ঠু বন্টন, ক্ষুধা নিবারণের নিশ্চয়তা আর শ্রমমূল্যের অমানবিক বৈষম্য থেকে মুক্তি। শহর কিংবা গ্রাম, নিম্ন আয়ের প্রান্তিক মানুষের ভোটের গল্পটা অনেকটা এমনই। এত কিছু দিতেছে, মুখ চিন্না না দেখে ওরে, এই যে শীতের কম্বল যে দিছে, মশারিটা যে দিছে, আমরা কি পাবো না? আমরা তো দিছে না। বুট আলা দিলে গন্ডগোল না করিয়া বালা আলে সুস্থ বাগে উবো বুট দিয়ে আমু বাদে যে ফাঁস হ্যাঁ আঙ্গরে দিতি দেহে। ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে বেশ উচ্ছ্বসিত নারী ভোটাররা। অপেক্ষা ভোটের দিনের। তবে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিছুটা সংশয় রয়েছে তাদের মধ্যে। নারীদের শিক্ষা ও কর্মসংস্থানে নির্বাচনে বিজয়ীদের ভূমিকা রাখার কথাও বললেন তারা। নতুন বাংলাদেশ নিয়ে তো আমাদের অনেক প্রত্যাশা, স্পেশালি জুলাই আন্দোলনের পর থেকে আমরা আসলে নতুনভাবে চিন্তা করি বাংলাদেশটা আমাদের নতুনভাবে হবে। জব সেক্টর থেকে শুরু করে সব জায়গায় বের হলে যেন এই চিন্তা না থাকে যে আমি কোনোভাবে বুলিং হচ্ছি বা চিন্তায় হচ্ছে বা আমি এখন বাসায় ফিরতে পারবো কিনা। সুষ্ঠু ভোটের মাধ্যমে দেশের স্থিতিশীলতার পাশাপাশি ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির অপেক্ষায় নারী উদ্যোক্তারা। সুদবিহীন পুঁজি সরবরাহ এবং সহজ শর্তে ব্যাংক ঋণ প্রাপ্তির পাশাপাশি দেশে বিদেশে পণ্য বিক্রির সুযোগ তৈরি করে দেওয়ার প্রত্যাশা নারী উদ্যোক্তাদের। এছাড়াও নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, অপপ্রচার ও সাইবার বুলিং নারীদের ভোটে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা নারী নেত্রীদের। সবার মধ্যে একটা আনন্দ অনুষ্ঠানের মতো বড়সড় একটা কিছু হবে বা খুব ভালো একটা ভোট হবে আমরা আশা করতেছি। উদ্যোক্তা বান্ধব সরকার আর হচ্ছে বিভিন্ন ব্যাংক থেকে যেন আমাদেরকে সুদমুক্ত আমাদের ঋণ দেওয়া হয়, আমরা এটা চাই। গভর্নমেন্ট যেন অবশ্যই শুধু কথায় না, কার্যতই নারী বান্ধব গভর্নমেন্ট আসে, এইটা আমরা চাই। বর্তমানে দেশে 12,76,95,000 ভোটারের মধ্যে পুরুষ ভোটার 6,48,15,000 আর 6,28,79,000 ভোটারই নারী। হারুনুর রশিদ, এখন ময়মনসিংহ। সর্বোচ্চ 2 লাখ দেয়ার ঘোষণা দিলেও আজকেও টাকা তুলতে পারছেন না সম্মিলিত ইসলামী ব্যাংকের অনেক গ্রাহক।
এমন অভিযোগ করেছেন আমানতকারীরা। তবে কিছু ব্যাংকের শাখায় 1 লাখ টাকা পর্যন্ত দেয়া হচ্ছে বলে জানা গেছে। এতে হতাশ অনেক গ্রাহক। পরবর্তী কার্যদিবসে বাকি টাকা তোলার অনুরোধ জানিয়ে ব্যাংকগুলো বলছে, প্রথম দিনে বাড়তি চাপে সার্ভার ডাউন হয়ে যাওয়ায় ঘোষণা মাফিক টাকা দিতে পারছেন না তারা। তবে দীর্ঘদিন পর পরিমাণে কম হলেও কিছু টাকা তোলার সুযোগ পেলেন আমানতকারীরা। নিয়ন্ত্রণ না আসে তখন তো টাকা তো দিতে পারবে না, যখন নিয়ন্ত্রণ আসে তখন টাকা দিতে পারবো না ওরা বলছে। আমি ম্যাক্সিমাম যেটা দেয় সেটাই তুলতে আসি। আমার অনেক টাকা আছে কিন্তু ম্যাক্সিমামটাই তুলতে আসছি আর কি, 2 লাখ টাকাই। আমাকে বলছে যে আপনি আজকে 1 লক্ষ টাকা নেন, তো আমি সেই হিসাবে আমাকে 1 লক্ষ টাকাই দিয়েছে। বাকি কার্যদিবসে আমাকে বলছে যে আপনি পরবর্তী কার্যদিবসে আসেন, আসলে বাকি টাকাটা আপনি পাবেন। এ বিষয়ে আরও তথ্য জানাতে মতিঝিল ব্যাংকপাড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম কামাল। নাইম, ঘোষণা ছিল আগে থেকেই, তারপরেও কেন টাকা মিলছে না? ব্যাংকে প্রস্তুতির ঘাটতি ছিল কিনা বিস্তারিত জানাবেন। জি, আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর দিলকুশায়, যে সোশ্যাল ইসলাম ব্যাংকের যে প্রিন্সিপাল শাখা, এখানে এসে সকাল থেকে যেমনটি দেখেছি এখন পর্যন্ত আসলে কোনো আমানতকারী এখান থেকে টাকা তুলতে পারেননি। ব্যাংক কর্মকর্তারা যেমনটি জানিয়েছেন, তাদের যে প্রধান কার্যালয় সেখান থেকে এখন পর্যন্ত পুরোপুরি ছাড়পত্র না আসায় তারা এখন পর্যন্ত টাকা দিতে পারছেন না, এবং তারা বলছেন আমানতকারীরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হয় সেই জন্য কিন্তু তারা সকল কার্যক্রম গুছিয়ে এনে তারপরে কিন্তু তারা আমানতকারীদের অর্থ উত্তোলনের যে সুযোগ সেটি দেবেন। এর আগে আমরা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল শাখায় গিয়েছিলাম, সেখানে দেখেছিলাম যে গ্রাহকরা টাকা তুলছেন, তবে অধিকাংশ গ্রাহকই অভিযোগ করেছেন 1 লাখ টাকার বেশি তুলতে পারছেন না, এবং প্রত্যেকের কিন্তু সকল কাগজপত্র দেখে তারপরে কিন্তু টাকা উত্তোলনের সুযোগ দেওয়া হচ্ছে। এই জন্য সময় নেওয়া হচ্ছে 30 থেকে 35 মিনিট পর্যন্ত, যেটি সোশ্যাল ইসলাম ব্যাংক বলছে এই সময়টি কমিয়ে আনার জন্যই কিন্তু তারা সকল কিছু গুছিয়ে এনে তারপর কিন্তু তারা অর্থ উত্তোলনের সুযোগটি স্বাভাবিক করবেন। তবে সেটি হয়তো রোববার থেকেই কিন্তু এখানে স্বাভাবিক হবে। তবে এর আগে আমরা বিভিন্ন শাখায় ঘুরেছি, এক্সিম ব্যাংকে যেমনটি বলা হচ্ছে এখন পর্যন্ত আসলে কোনো গ্রাহকের এক্সিম ব্যাংকেও কিন্তু টাকা তুলতে পারছেন না, যেটি তারা বলছেন যে রোববার নাগাদ আসলে স্বাভাবিক করা হবে। তো কিছুক্ষণ আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক থেকে যেমনটি জানানো হয়েছিল তাদের সার্ভারও ডাউন হয়ে গেছে, যে জন্য গ্রাহকরা কিন্তু টাকা তুলতে পারছে না, দীর্ঘ অপেক্ষা করছেন, এবং কর্মকর্তারাও দেখলাম যে বেশ কিছুক্ষণ ধরে ঘাটাঘাটি করেও কিন্তু আসলে টাকা দিতে পারছে না। এই বিষয়ে জানার জন্য আমি বালাজি ব্যাংকের মুখপাত্রকে সাথে কথা বলেছি। উনি যেমনটি বলেছেন যে আসলে সার্ভার ডাউনের যে বিষয়টি সেটি আসলে কিন্তু ওনাদের কাছে পুরোপুরিভাবে কোনো তথ্য ওনারা নিশ্চিত হতে পারেননি, যেটি অন্যান্য ব্যাংকে সার্ভার ডাউন দেখানো হচ্ছিল। তবে এখানে যেমনটি হয়েছে তারা বলছেন যে তাদের যত ধরনের জটিলতা হতে পারে কিংবা গ্রাহকের যে আধা ঘন্টা 1 ঘন্টা ধরে সময় ক্ষেপণ হচ্ছে সেটি যেন না হয় সেজন্য তারা কিন্তু সকল কার্যক্রম প্রায় সম্পন্ন হয়ে গিয়েছে, প্রধান কার্যালয় থেকেও জানানো হয়েছে। এখন সেখান থেকে চেক ইস্যু করে আসলেই কিন্তু তারা এখানে টাকাটি দিতে পারবেন, হয়তো 4টার আগেই তারা সেই টাকাটি উত্তোলনের সুযোগ দিতে পারেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর দিলকুশার সোশ্যাল ইসলাম ব্যাংকের প্রিন্সিপাল শাখা থেকে সর্বশেষ তথ্য। মতিঝিল ব্যাংকপাড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাইম কামাল। জনতা ব্যাংক থেকে 2,858 কোটি ঋণ নিয়ে পাচার ও আত্মসাতের অভিযোগে সালমান এফ রহমান ও তার ছেলেসহ 94 আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। এক ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক আখতার হোসেন বলেন, জনতা ব্যাংক ও বেক্সিমকো গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার বিরুদ্ধে 4টি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায়ও যারা আসামি রয়েছেন তাদের অধিকাংশই বেক্সিমকো গ্রুপের সাথে সম্পৃক্ত, এবং বেক্সিমকো গ্রুপের সিস্টেম কনসার্ন যে প্রতিষ্ঠানগুলো আছে তাদেরই ঘুরে ফিরে তাদের মাধ্যমে কিন্তু এই প্রতিষ্ঠানগুলোর অনুকূলে ঋণ দেওয়া হয়েছে, এবং উক্ত ঋণ বিভিন্ন প্রক্রিয়ায় স্থানান্তর, রূপান্তর, হস্তান্তর করা হয়েছে। এখন দুপুরে নিচ্ছে একটা বিরতি, কিছুক্ষণের মধ্যে। বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির বিখ্যাত টাইমস স্কয়ারে নতুন বছরের ঐতিহাসিক বল ড্রপ দেখতে জড়ো হন হাজারো মানুষ। বর্ণিল আতশবাজি উপভোগ করতে লাখো মানুষ ভিড় করেন লন্ডনের টেমস নদীর তীরে। দৃষ্টিনন্দন আতশবাজি ও নানা আয়োজনে নতুন বছর 2026 সালকে বরণ করে নিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। নববর্ষ উদযাপনে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির বিখ্যাত টাইমস স্কয়ারে জড়ো হয় হাজারো মানুষ।
কাউন্টডাউন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই উড়ানো হয় চিত্তাকর্ষক রঙিন কনফেটি। এরপরই কাঙ্ক্ষিত সেই কনসালটেশন বল ড্রপ করা হয়, যা দেখার অপেক্ষায় থাকে বিশ্ববাসী। লন্ডনের ঐতিহ্যবাহী বিগ ব্যানের বিশাল ঘড়িতে রাত 12টায় বেজে ওঠে ঘণ্টাধ্বনি। এর সঙ্গে সঙ্গে শুরু হয় যুক্তরাজ্যবাসীর নতুন বছরের উদযাপন। বিদায়ী বছরের সেরা গানের তালে তালে ছড়িয়ে পড়ে আতশবাজির আলো। লন্ডনের টেমস নদীর তীরে দর্শনীয় আতশবাজি দেখতে ভিড় জমান লাখো মানুষ। বর্ষবরণ উদযাপনে বিশ্বের অন্যতম আকর্ষণের জায়গা সংযুক্ত আরব আমিরাত। দুবাইয়ের আইকনিক ভবন বুর্জ খলিফায় চলে আলোর খেলা। আতশবাজির ঝলকানিতে রঙিন হয়ে ওঠে দুবাইয়ের আকাশ। এরপর ড্রোন প্রদর্শনীর মাধ্যমে ফুটিয়ে তোলা হয় নানা স্থাপনা ও প্রতিরূপ। এছাড়াও পানির উপর আয়োজন ছিল বর্ণিল ফোয়ারার। প্রায় ৩৫০০ আতশবাজির আলোয় বর্ণিল হয়ে ওঠে নিউজিল্যান্ডের অকল্যান্ড শহর। ৩২৮ মিটার সুউচ্চ স্কাই টাওয়ার এবং অকল্যান্ড হারবার ব্রিজ মিলিয়ে মোট ৫০০ কেজি আতশবাজি ফুটিয়ে ২০২৬ সালকে বরণ করেছে নিউজিল্যান্ডবাসী। সবার আগে বর্ষবরণের আয়োজন হয় নিউজিল্যান্ডে। অস্ট্রেলিয়ার সিডনিতে ২০২৬ সালকে বরণ করার ঠিক আগ মুহূর্তে বন্ডাই বিচে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। সিডনির হারবার ব্রিজ ও অপেরা হাউসে ছিল দৃষ্টিনন্দন আতশবাজির আয়োজন। নববর্ষ উদযাপন ঘিরে সিডনিতে মোতায়েন ছিল কয়েক হাজার পুলিশ। তানভীর চানি, এখন বিশ্ব। নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হিসেবে পবিত্র কোরআন হাতে শপথ গ্রহণ করেছেন জোহরান মামদানি। নতুন বছরের ঘণ্টা বাজার পর মুহূর্তে নিউ ইয়র্ক সিটির ১২০ বছরের পুরনো পরিত্যক্ত একটি সাবওয়ে স্টেশনে শপথ নেন এই ডেমোক্র্যাট নেতা। তাকে শপথ বাক্য পাঠ করান নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস। এ সময় উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে বিদায়ী মেয়র এরিক অ্যাডামসও উপস্থিত ছিলেন। মামদানির কার্যালয় থেকে জানানো হয়, কর্মজীবী মানুষের কাছে নিজের প্রতিশ্রুতিবদ্ধতার প্রতিফলন ঘটাতে শপথ গ্রহণে ব্যতিক্রমী স্থান বেছে নিয়েছেন ডেমোক্র্যাট এই নেতা। মধ্যরাতের পরপর ছোট পরিসরে এই শপথ গ্রহণ অনুষ্ঠান হলেও দিনব্যাপী আরও বড় আয়োজনের মধ্য দিয়ে জনসম্মুখে তিনি আবার শপথ গ্রহণ করবেন। দৃশ্যত ১ বছর আগেও মার্কিন রাজনীতিতে অচেনা মুখ মামদানি গেল নভেম্বরের নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থিত প্রার্থীকে হারিয়ে মেয়র নির্বাচিত হন। The office of the mayor of the city of New York. The mayor of the city of New York. According to the best of my ability. According to the best of my ability. সুইজারল্যান্ডের একটি স্কি রিসোর্ট বারে বিস্ফোরণ ও আগুনে প্রাণ গেছে কয়েকজনের। ভালাইস অঞ্চলের ক্রান্স মন্টানো স্কি রিসোর্টের লে কনস্টেলশনের বারে এই ঘটনাটি ঘটে। স্থানীয় সময় বুধবার রাত ১:৩০টার দিকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ভবনের ভেতর আগুন জ্বলতে দেখা গেছে। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি, তবে স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য, কনসার্ট চলাকালীন আতশবাজি থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ঘটনার সময় সেখানে নতুন বছর উদযাপনে মেতেছিলেন অতিথিরা। ব্রিটিশ পর্যটকদের কাছে ব্যাপক জনপ্রিয় ক্রান্স মন্টানো স্কি রিসোর্ট। এখন দুপুরে নিচ্ছি আরেকটা বিরতি। কিছুক্ষণের মধ্যে বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। এবারে খেলার প্রসঙ্গ। দেখতে দেখতে শেষ হয়ে গেল ২০২৫ সাল। বিদায়ী বছরে দেশের ক্রীড়াঙ্গনে বছর জুড়ে আলোচনায় ছিল ফুটবল। নারী পুরুষ উভয় ক্ষেত্রে এসেছে সাফল্য, তবে ছিল বিতর্ক। বহু আলোচনার জন্ম দেওয়া ২০২৫ সালে দেশের ফুটবলে ঘটে যাওয়া সব ঘটনা জানাচ্ছেন আসাদুজ্জামান লিটন। ব্যাপারটা আত্মসম্মানের। দিন শেষে হচ্ছে মেয়েরা দেশের জন্যই খেলে। ফুটবলে বাংলাদেশের জন্য ২০২৫ সালটা ছিল অম্লমধুর অভিজ্ঞতার। বছরের শুরুতেই নারী ফুটবলারদের বিদ্রোহ। সাবিনা সানজিদাদের বাদ দিয়েই দল গোছাতে শুরু করেন হেড কোচ পিটার বাটলার। এমন সময় কিছুটা স্বস্তি হয়ে আসেন হামজা চৌধুরী। মার্চে তার আগমনে যেন নতুন প্রাণ পায় বাংলাদেশ দল। বছরের মাঝামাঝি সময়ে নতুন আঙ্গিকে করা দল নিয়েই এশিয়ান কাপ বাছাইয়ে যান বাটলার। সেখানে দারুণ খেলা উপহার দিয়ে প্রথমবারের মতো নারী এশিয়ান কাপে জায়গা নিশ্চিত করে বাংলাদেশ। ১ মাস পর ইতিহাস গড়ে উনত-২০ নারী দলও। বয়সভিত্তিক পর্যায়েও এশিয়ান কাপ খেলার যোগ্যতা অর্জন করে লাল সবুজরা। এদিকে হামজার পর শামিদ সোম, ফাহমিদুল, জায়ান্তের আগমনে ফুটবলে সবার আগ্রহ বাড়ে বহুগুণ। প্রায় প্রতিটি হোম ম্যাচে স্টেডিয়াম থেকেছে দর্শকপূর্ণ।
যদিও মাঠের খেলায় সাফল্যের দেখা মেলেনি। 8 ম্যাচে জয় এসেছে মাত্র 2টিতে। এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে যেতে না পারার আক্ষেপও আছে। তবে বছরের শেষ ম্যাচে দীর্ঘ 22 বছর পর ভারতকে হারানোর আনন্দ ধরা দেয় ফুটবলে। অবশ্য আলোর বিপরীতে ছিল অন্ধকারও। আর্থিক জটিলতার কারণে আবাহনী, মোহামেডান, বসুন্ধরার মতো ফুটবল ক্লাবগুলো নানা সময় পেয়েছে নিষেধাজ্ঞা। আন্তর্জাতিক ক্লাব ফুটবলেও ছিল না বলার মতো অর্জন। যদিও ঘরোয়া ফুটবলে 23 বছর পর লিগ শিরোপা জয়ের আনন্দে মেতেছিল মোহামেডান। আগের কয়েক বছরের তুলনায় 2025 সালে ফুটবলের সাফল্যের হার ছিল তুলনামূলক বেশি। দর্শক আগ্রহ আগের চেয়ে বেড়েছে। বিদায়ী বছরের প্রাপ্তিগুলোকে সঙ্গী করে নতুন বছরে আরও এগিয়ে যাবে বাংলাদেশের ফুটবল, এমন স্বপ্নই এখন সমর্থকদের চোখে। আসাদুজ্জামান লিটন, এখন। এ ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।